5ই আগস্টের পর থেকে বাংলাদেশের সবচেয়ে বাজে রাজনীতি করেছে জামাত শিবির, অথচ জামাত শিবিরের জন্য 5ই আগস্টের পর থেকে সবচেয়ে ভালো রাজনৈতিক ময়দান ছিল। আমার জন্মের পর থেকে সম্ভবত আমি কখনো, বা আমার বোধ বুদ্ধি হওয়ার পর থেকে আমি কখনো জামাত শিবিরের জন্য এত ভালো পলিটিক্যাল ফিল্ড কখনো দেখিনি। কিন্তু তারা যেটা করেছে, তারা সকল পক্ষকে, রাজনৈতিক পক্ষকে তারা এলিয়েনেট করেছে। ধরেন বিএনপির কথা ধরেন, বিএনপি ইজ এ ম্যাচিউর পলিটিক্যাল পার্টি, দীর্ঘদিন ধরে তারা রাজনীতি করেছে, রাষ্ট্র ক্ষমতায় বহুবার ছিল, তারা কিন্তু বিভিন্ন জনের সাথে ফর্মাল ইনফর্মাল অ্যালায়েন্সে আছে। সো বিএনপির পক্ষে শুধুমাত্র বিএনপি না, বিএনপির বাহিরেও আরো অনেকে কথা বলছে, এবং বিএনপি যেহেতু গভর্নমেন্ট ইন ওয়েটিং, তাই বিএনপির পক্ষে কথা বলার জন্য অনেকের মধ্যে একটু উস্কুসো করে। কিন্তু জামাত শিবির তারা বর্তমান প্রেক্ষাপটে বা 5ই আগস্ট পরবর্তী প্রেক্ষাপটে তারা যদিও দ্বিতীয় বৃহত্তম দলে পরিণত হলো, সে সময় তাদের সামনে কিন্তু সুযোগ ছিল এরকম একটা অ্যালায়েন্স করে, একটা বিরোধী জোট বা হচ্ছে একটা দ্বিতীয়, বিএনপি একটা শক্তি, তারপর তারা আর একটা শক্তিতে পরিণত হবে, বাট তারা কিন্তু কোনোখানে তারা অ্যালায়েন্সে যায় নাই। প্রথমে তারা এনসিপির সাথে পরকীয়া করেছে, কোনো ফর্মাল আন্ডারস্ট্যান্ডিং এ যায়নি, তারা কোনো লিখিত কোনো চুক্তি না, সামনাসামনি প্রকাশ্য কোনো জোটে না, কোনো কিছুতে যায়নি। এখন তারা অনেকে বিট্রেড ফিল করছে যে এনসিপি এখন আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কেন জামাত শিবিরের বিরুদ্ধে ক্ষুব্ধ হলো। তো এই যে জামাত শিবিরের ভুল রাজনীতি, তারা কাউকে কারোর সাথে তারা গাঁটছড়া বাঁধে নাই, তারা কোনো কোয়ালিশন করে নাই, তারা কোনো অ্যালায়েন্স বিল্ড করে নাই, এর ফলে যেটা হয়েছে জামাত শিবির রাজনীতিতে একা হয়ে গেছে। এখন সবাই জামাত শিবিরকে অ্যাটাক করছে এবং জামাত শিবির এটাকে ট্রুথ দিয়ে, সত্য দিয়ে মোকাবেলা করছে। জনাব ইশাক আহমেদ, আপনার অনুমতি নিয়ে কি একটা প্রশ্ন করতে পারি, যে আপনি কি ওই দুইটা ঘটনা মাথায় রাখতেছেন, যে জামায়াতে ইসলামের শীর্ষ নেতারা লন্ডনে গিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সাথে দেখা করে এসেছেন, এসে তারা বলছেন যে তারা কবে নির্বাচন চান, এটি একটি মানে বড় প্রেক্ষাপটে। আর ছোট প্রেক্ষাপটে আমি যদি আপনার মানে যেটি বোতল ছুঁড়ে মারার প্রসঙ্গে আপনার ফেসবুক স্ট্যাটাসে উদ্যোগ করি, সেখানে আপনি একটি দেখবেন যে আপনিই বলছেন জাসির একটি অংশ মাহফুজের উপর বোতল ছুঁড়ে মারাকে সেলিব্রেট করছে। তো যারা সেলিব্রেট করছে তাদেরকেই তো লোকে ভাববে যে এরা এই কাজটি করেছে, তাই না? সেলিব্রেট করা আর কাজটা করা, এটার মধ্যে তো একটা সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। সো এবং শুধুমাত্র যে তারাই সেলিব্রেট করেছে বিষয়টা এরকম না, আরো অনেকেই সেলিব্রেট করেছে, কিন্তু যারা সেলিব্রেট করেছে তাদের মধ্যে তাদেরও একটা অংশ ছিল। সো কিন্তু এই যে কেন, তো এই যে বাকিরা যারা সেলিব্রেট করলো তাদের প্রতি কেন তীরটা নিক্ষেপ হলো না, কেন সন্দেহের তীরটা তাদের দিকে কেন গেল না, কেন এদের দিকে গেল? আমার হচ্ছে আপনার তাদের পলিটিক্স। জি, আপনি ওইটাও যদি একটু বলেন যে আপনি এলিয়েনেটেড করছে জামাত ইসলামী সবাইকে বলছেন, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে জামাত ইসলামী তো বিএনপির সাথে সম্পর্ক পুনর্গঠন, প্রকাশ্যে আড়ালে আলোচনা, এনসিপির সাথেও প্রকাশ্যে সামনে আলোচনা, মানে সেটা কোনোটাই তো আড়ালে করতেছে না। জামাত ইসলামী তো চেষ্টা করতেছে সবার সাথে মিলেমিশে থাকার। একটা হচ্ছে আপনার কম্পিটিটিভ পলিটিক্সে আপনি সবার সাথে ডায়ালগ করবেন, আর কোয়ালিশন বা জোট গঠন এই ধরনের বিষয়গুলো ডিফারেন্ট। আমরা যেহেতু এখন পর্যন্ত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে আছি, অর্থাৎ হচ্ছে মেজরিটি ভোটে আমাদের হচ্ছে নির্বাচন হয়, আমাদের তো এখানে রিপ্রেজেন্টেটিভ পিআর সিস্টেম না, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেম না। সো এখানে ভোটের আগেই কিন্তু জোটটা গঠন হয়। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে সাধারণত জোট গঠনটা হচ্ছে আপনার নির্বাচনের পরে হয়, সরকারের সময় যে। তো এখন জামাত কি বিএনপির সাথে জোটে গিয়েছে বা এই ধরনের কোনো আলোচনা আমি কিন্তু দেখিনি। হ্যাঁ, তারা কথা বলেছে, ডায়ালগ তো তারা সবাই করছে। নির্বাচনের সময় আসুক, তফসিল ঘোষণা হোক, তারপরে তো এটা তো সময় আছে। মানে জামায়াত এনসিপির সাথে নির্বাচন, মানে আমি বোঝার জন্য, যারা মোহাম্মদ ইশাক বেয়াদবি নেবেন না, আপনি বোঝার জন্য আমি বলতেছি, মানে আপনি কেন এটা ভাবতেছেন যে জামায়াত আর এনসিপির সাথে জোট করবেই না, বা জামায়াত আর বিএনপির সাথে জোট করবে, এটা কি শেষ কথা বলে দেওয়ার সময় এসছে কিনা? কারণ আমি দেখতে পাচ্ছি যে জামায়াত চেষ্টা করতেছে আসলে কারো না কারোর সাথে থাকার। আচ্ছা, মানে এটা আমার দেখা, কারো না কারোর সাথে থাকার চেষ্টা করছে। এখন যদি জামাত এনসিপি কে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে স্বীকৃতি দিয়েই দেয়, এই স্বীকৃতিটা এনসিপির এখনো প্রাপ্য কিনা এটার তো কোনো মেজারমেন্ট আমাদের কাছে নাই। কিন্তু যদি সেটা না হয়, যদি আপনার জামাত দ্বিতীয় বৃহত্তম দল হয়, তাহলে তো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, রাজনীতিতে প্রধান দুইটা দলের মধ্যে কখনো কোনো জোট হয় না। জোট হয় হচ্ছে আপনার 1 আর 3, 2 আর 3 বা 2 আর 4। সো এইরকম কোথায় হয়েছে? এনসিপির সাথে যদি জামাত যদি কোনো কংক্রিট কোনো ডায়ালগে আসতো, তাহলে নিশ্চয়ই জামাত এই ধরনের ব্যাশিং এর সম্মুখীন হতো না, এরকম বিরোধিতার মধ্যে পড়তো না। তারা যেটা করেছে, এটা এই ধরনের বাজে পলিটিক্স কেউ করে না। আপনি নিজের দলের লোক দিয়ে অন্য আর একটা দল গঠন করে দিচ্ছেন, এই পলিটিক্স শুধুমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। কিন্তু আওয়ামী লীগ আমাদেরকে দেখাইছে না যে একটা হাসি খুশি বিরোধী দল রাখা সম্ভব, জাতীয় পার্টি।
আচ্ছা, আর জামাতে ইসলামী তো সেই যদি হাসি সেটাই খুশি, হয়, জামাতে ইসলামী তো বিএনপি সে হাসি খুশি বিরোধী দলটাও হইতে পারে, মানে সেই সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি আসলে। মানে আমি যদি প্রশ্নের খাতিরে আপনাকে জানতে চাই আর কি। আমার মনে হয় না যে আপনার দেখেন এটা তখনই হতো যখন বাংলাদেশে আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে যে দলের কার্যক্রম, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, এই দলটা যদি এখনো ফ্যাক্টর থাকে তখন আপনি একটা গৃহপালিত বিরোধী দল রাখতে পারেন। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ থেকে ম্যাস মাইগ্রেশন হবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে বাংলাদেশের এবং গ্লোবাল হিউম্যান রাইটস এর ইয়েতে, এটা আমাদের একটা রিমার্কেবল অ্যাচিভমেন্ট। এটা দেখেন, আমরা কিন্তু কোনো ইন্ডিভিজুয়ালের এগেইনস্টে রিভেঞ্জ নিচ্ছি না, কোনো ইন্ডিভিজুয়ালকে পলিটিক্স থেকে ব্লকও করছি না, আমরা ফ্যাসিস্ট পার্টিকে আমরা টার্গেট করেছি। এখানে যারা হিটারটো ফ্যাসিস্ট ছিল এবং যারা এই দলের সাথে নানানভাবে নানান কারণে যুক্ত ছিল, ব্যক্তিগত কারণ থাকতে পারে, আপনার প্রলোভন থাকতে পারে, কোর্শন থাকতে পারে, তারা কিন্তু পলিটিক্সে রিহেবিলিটেট হবে। সো আমি মনে করি এটা ম্যাস মাইগ্রেশন হবে, তারা অন্যান্য দলে চলে যাবে। অন্যান্য দলে যাওয়ার পর সেখানে তার সুযোগ আমি মনে করি নাই। এখন যদি আওয়ামী লীগ কোনোভাবে কামব্যাক করে তখন সে আওয়ামী লীগের কামব্যাকটা আমি দেখতে পাচ্ছি না, সুতরাং ওইটা আলোচনা বাইরে থাক। কিন্তু আপনি আমাকে একটু যদি ছোট্ট করে একটু বলেন যে আপনি বিএনপি জামায়াত এনসিপির কথা বলতেছিলেন, আপনি বলতেছিলেন 1 নাম্বার বা 2 নাম্বার দল, যদি আমি বিএনপিকে প্রথম সবচেয়ে বেশি জনপ্রিয় রাজনৈতিক দল বলি এককভাবে, দ্বিতীয় যদি জামায়াতকে বলি, প্রথম আর দ্বিতীয়ের মধ্যে তফাৎ কতটুকু, বা দ্বিতীয় যদি আপনি এনসিপিকে বলতে চান, তাদের প্রথম দ্বিতীয় তৃতীয়ের মধ্যে থেকে আসলে তফাৎটা কত? মানে তারা কি খুব কাছাকাছি প্রতিপক্ষ বিএনপি জামায়াত এনসিপি? নট নেসেসারিলি। আপনার বিএনপি খুবই ম্যাচিউর একটা পলিটিক্যাল পার্টি, তারা রাষ্ট্র ক্ষমতায় বহুবার থেকেছে। দেখেন বাই দা ওয়ে, আমি যখন বিএনপিকে ম্যাচিউর পলিটিক্যাল পার্টি বলছি এবং রাষ্ট্র ক্ষমতায় বহুবার তারা ছিল এটা বলছি, এর মানে কিন্তু আমি এটা বোঝাতে চাচ্ছি না যে বিএনপি অনেক ভালো কাজ করছে। রুট লেভেলে, গ্রাসরুট লেভেলে বিএনপির ব্যাপারে অনেকের অনেক গ্রিভেন্সেস আছে এবং এটা বাংলাদেশের পলিটিক্যাল রিয়েলিটি। আই ডোন্ট থিঙ্ক যে বিএনপির এটা কোনো মানে এটা এড়ানোরও কোনো উপায় আছে। বাট আপনার রাষ্ট্র ক্ষমতা যাওয়ার ক্ষেত্রে বা এই যে 5ই আগস্টের পর থেকে যে পলিটিক্স, এটা বিএনপির মতন এত ম্যাচিউরলি আর কেউ হ্যান্ডেল করতে পারে নাই। বিএনপি খুবই ওপেন মাইন্ডেড থেকেছে, যে কারোর সাথে সময়ে সময়ে সে পার্টনার চেঞ্জ করার দিকেও উইলিংনেস দেখিয়েছে, রেটরিকে সে ফ্লেক্সিবিলিটি রেখেছে। কিন্তু জামাতের ক্ষেত্রে যে আপনার মানে ইউনিক যে বিষয়টা, এবং এটা ইন এ নেগেটিভ সেন্স আমি বলবো, সেটা হচ্ছে জামাত এক্সট্রিমলি রিজিড। এবং আমি মনে করি যে ডক্ট্রিনাল একটা ব্যাপার, কারণ যদি ডক্ট্রিনাল ব্যাপার হতো তাহলে ধরেন 1940s জামাতের যে ডক্ট্রিন, সেই ডক্ট্রিন দিয়ে তো 2025 সালে জামাতের কার্যক্রম ব্যাখ্যা করা সম্ভব না। একসময় তো জামাতে আপনার আইনজীবী হওয়াই নিষিদ্ধ ছিল, হ্যাঁ, স্কুল কলেজে পড়াশোনা, তারপর শিক্ষকতা, এগুলো জামাতে আপনার ডক্ট্রিনে নিষিদ্ধ ছিল। বাট সেখান থেকে কিন্তু তারা আপগ্রেড করেছে। কিন্তু তাদের মধ্যে একটা লিডারশিপ আমি দেখি যে একটা ক্যারিসমেটিক একটা লিডারশিপের অভাব আছে। সো এখানে তারা কোয়ালিশন বিল্ড করতে পারছে না। প্রধান বিরোধী দল যে হবে, আপনার ধরেন, আমি কি একটা মিনিট আপনাকে চেয়ে নিতে পারি? জি প্লিজ। আপনার ধরেন হাসিনা তো স্বৈরাচার ছিল, ইভেন হাসিনাও কিন্তু সে একা স্বৈরাচার না। পৃথিবীর কোন স্বৈরাচারী একা থাকে না, তার কিছু একটা সিলেক্টরেট থাকে, তার কিছু হেঞ্চম্যান থাকে। সো তারও একটা জোট ছিল। আমি যেটা বলতে চাচ্ছি, দেখেন বিএনপির ইনফর্মাল ফর্মাল একটা জোট আছে, জামাতের সেই জোটটা কি? এবং ধরেন জামাতের পক্ষে কথা শুধু জামাত বলে। আগে তো ধরেন শাহ আব্দুল হান্নানের মতন সিভিল সোসাইটির 1-2 ছিলেন, এখন সেই শাহ আব্দুল হান্নানটাও জামাতের নেই। সো জামাতের যে প্রবলেমটা, সে কোনো কোয়ালিশন করতে পারছে না, সে কোনো কোয়ালিশন পার্টনার খুঁজে পাচ্ছে না, এই জন্য সে নিজেকে সবখান থেকে এলিয়েনেটেড ফিল করছে। এটা যতটা না ফিল আমি বলবো তার চেয়ে বেশি এটা হচ্ছে তার নিজস্ব নিজেই এটা করেছে। ওকে, আমি একটু প্রশ্নটা করে রাখি। আপনি জামাতকে বলছেন জামাতের মধ্যে আপনি অনেক রিজিডিটি দেখেন, কিন্তু আমি জামাতের মধ্যে সবচেয়ে ফ্লেক্সিবিলিটি দেখি। কারণ জামাতের নেতাদের সঙ্গে যখন কথা বলি, তারা পাবলিক মিটিংয়েও এটা বলেন এবং আমাদের সাথে সাক্ষাৎকার দেওয়ার সময়, ইন্টারভিউ দেওয়ার সময় তারা বলেনি যে জামায়াতে ইসলামী বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বিভিন্ন ধরনের জোট করেছে, একসঙ্গে পথে হেঁটেছে। এবং রাজনৈতিক দলগুলো জামাত যখন সঙ্গে থাকে তখন তাকে জঙ্গি বলে, যখন সঙ্গে থাকে তখন সঙ্গী বলে, সঙ্গে না থাকলে তখন জঙ্গি বলে। এটা তারা গর্ব নিয়ে বলে। তার মানে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তো গিয়েছে, আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু এনসিপির সঙ্গে, তরশু হেফাজতের সঙ্গে, চতুর্থ দিন চরমনায়ের সঙ্গে, যাদের সাথে কোনো রাজনৈতিক আদর্শে তাদের কোনো মিল নাই, তারপরে তারা যাইতে চায়। সেজন্য আমি তাদের মধ্যে ফ্লেক্সিবিলিটি দেখি। আপনি নিশ্চয়ই বলবেন, আমরা একটু ব্যারিস্টার ফারহানার কাছ থেকে, জি আপনি কি কিছু বলতে চাচ্ছেন? নিশ্চয় বলেন। আমি কি এক লাইন এবং একটা প্রশ্নের মাধ্যমে এর উত্তর দেব? জি বলেন।
আল্লাহর দুনিয়া সবার কাছে মারা খাওয়া কি পলিটিক্যাল ম্যাচুরিটি? আমি আপনার কথা বুঝতে পারি না, আপনি কি একটু সত্যিকারের বাংলা ভাষায় একটু কথা বলতে পারেন? আমি জানি না মানে আপনি মানে একটু চেষ্টা করবেন কিনা যে এটা যাতে আরো এটা একটা ফ্যামিলি প্রোগ্রাম, এবং এই প্রোগ্রামের মধ্যে মানে আমার কাছে এগুলি কুলনেস লাগে না আর কি। আমি মারা খাওয়া বলেছি, আমার মনে হয় না যেটা, আমি জানি না, আমি এটা মানে জানি না, আপনি যেটা বোঝা যায়। আপনি যদি সবার কাছে বিটেন আপ হন, মানে আপনি যদি সবার কাছে হেরে যান, হ্যাঁ তো মারা খাওয়া, তো হ্যাঁ এটা মানে মারা খাওয়া, এটা কেন? ওকে, আমি জানি না, ঠিক আছে। আমার মনে হয় যে আপনাকে আসলে আপনার দর্শকরা বা ওরা নিশ্চয়ই আপনাকে বুঝতে পারছেন আপনি কি বলছেন, আমি বুঝি আর না বুঝি। যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জোর খাটিয়ে সরকারকে হুমকি দিয়ে, আলটিমেটাম দিয়ে এবং আরো বিভিন্ন উপায়ে সরকারকে নতি স্বীকারে যারা বাধ্য করছে, তাদের কথা বাদ দিলে বর্তমান শাসন প্রক্রিয়া এমন কিছু কি রয়েছে যেখানে সাধারণ মানুষের মতামত প্রতিফলিত হচ্ছে? জনাব ইশাক, আপনার মন্তব্য আমরা একটু শুনতে চাই। আরো দুই একটা বিষয় আপনার কাছে জানার আছে, জনাব ইশাক। আপনার এই প্রশ্নটার উত্তর আমি দেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানার যে কথাটা বলছিলেন এবং ওনার সাথে আপনার যে আলোচনাটা হচ্ছিল সেটার একটু সূত্র টানতে চাচ্ছি। দেখেন, আমাদের জেনারেশন স্পেশালি, তারপর হচ্ছে আপনার এনসিপি এবং শিবিরের অনেকে আপনার এই যে সংস্কার প্রসঙ্গে বিএনপির যে দোদুল্যমান অবস্থান এবং বিএনপির যে ভূমিকা, সেটা অনেকে তো খুব বেশিরভাগই তীব্র বিরোধী, এবং অনেকে তীব্র বিরোধী না হলেও এটাকে খুব একটা ভালো চোখে দেখছে না। কিন্তু আমি এখানে একটু নিজেকে ডিস্টেন্সে রেখেছি এ কারণে, আপনি যদি দেখেন রেভলিউশনের পর সবখানে অ্যানার্কি হয়, যে কথাটা কিন্তু আপনি মাত্র বললেন যে মাহফুজ আনামও সেটাতে অ্যালিউড করছে। আপনার ইরাকে সাদ্দামের পতনের পর ইরাক একটা প্রবলেম ফেস করে, সো তারা আপনার স্বৈরাচার ঠেকাতে খুবই উদ্গ্রীব ছিল। স্বৈরাচার ঠেকাতে আপনার হচ্ছে ওই যে পাওয়ার করিডোর গুলোকে আপনার সেপারেট করা, সেপারেশন অফ পাওয়ার, এই বিষয়গুলোতে অনেক বেশি এমফাসিস দেয়, কেউ যেন স্বৈরাচার হতে না পারে। আপনি যেমন বললেন যে বিএনপি ও তাল হাসিনার মতন সরকার চালাতে চায় কিনা, এইটাতেই সকল সংস্কার প্রক্রিয়া মানে তাদের ফোকাস নিবদ্ধ ছিল। কিন্তু পরবর্তীতে যেটা হলো, এত বেশি হচ্ছে আপনার ক্ষমতার ভরকেন্দ্র তৈরি হলো যে কেউ আর গভর্নেন্সটাকে ডেলিভারি করতে পারছে না। গুড গভর্নেন্স তো পরের কথা, তখন আগেই তো ভালো ছিলাম, এই ন্যারেটিভটা তৈরি হলো এবং মানুষের মধ্যে মনে হলো যে এইরকম এনার্কি যদি তৈরি হয় তাহলে তো একটা মানে আপনার অ্যাটলিস্ট কেউ তো একটা স্টেবিলিটি আপনার এখানে আনুক, বিদেশিরা ওটা খুশি হয়, কারণ তারাও তো ব্যবসা বাণিজ্য করতে হবে, দেশের মানুষও তো অস্থির। আপনি যদি খেতে না পারেন তাহলে শুধু বাক্স দিয়ে কি করবেন, আপনার যদি এখানে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যায়। তো এইরকম কারণে আমি মনে করি বিএনপির যে প্রপোজাল গুলো ছিল, রিফর্ম প্রপোজাল গুলো ছিল, সেগুলো কিন্তু একটা প্রি রেভলিউশনারি স্টেজের আপনার রিফর্ম প্রপোজাল। রেভলিউশনারি একটা বাস্তবতার পরে এখন প্রতিদিন যমুনায় আন্দোলন হচ্ছে। হাবিবুর রহমান নামে ছাত্র দলের একজন আছেন, উনি প্রায় এগুলোর বিরুদ্ধে লেখেন, এবং আমি মনে করি উনি খুবই দূরদর্শী, কারণ উনি জানেন যে বিএনপিকে কয়েকদিন পর এই ধরনের অ্যানার্কিকে ফেস করতে হবে। এখন যদি এগুলোকে বিএনপি এই সরকারকে চাপ দেওয়ার জন্য, নির্বাচনের জন্য বা সরকারকে আনপপুলার করার জন্য এই বিষয়গুলোকে গায়ে মানে পালে হাওয়া দিতে থাকে, আপনার 2 দিন পর যখন বিএনপি এই সেম সিচুয়েশনটা ফেস করবে, when it will be in government, তখন কিন্তু একটা মারাত্মক প্রবলেম হবে। সো এই পোস্ট রেভলিউশনারি সিনারিওতে আপনাদের নেপোলিয়নের উত্থান কেন ঘটলো? কারণ এখানে রেইন অফ টেরর চলছিল, অ্যানার্কি চলছিল। সো আমি এখানে মনে করি যে সেপারেশন অফ পাওয়ার এটা খুবই নেসেসারি, কিন্তু তার আগে আমাদের রাষ্ট্রটাকে একটা স্টেবল অর্ডারে নেওয়ার জন্য মেবি আমাদের এইখানে এত হ্যাস্টিলি ডিসিশন বা হচ্ছে স্রেফ বিএনপি এই মুহূর্তে এত রেডিক্যাল চেঞ্জ চাচ্ছে না জন্য তাকে খুব বেশি ব্লেম দেওয়া, আমি মনে করি এখানে আমাদের, আমি কোনো সিদ্ধান্ত দিতে চাচ্ছি না যে এটা ভালো এটা খারাপ, আমি মনে করি যে এখানে আমাদের একটা গ্রে এরিয়া আছে যেখানে আমরা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করার সুযোগ আছে। আসলে আমি যে মাহফুজ আনাম সাহেবের কথা বললাম, যে মাহফুজ আনাম সাহেবকে আমি জার্মানি বনে ইন্টারভিউ করেছিলাম, তখনও তিনি বলছিলেন যে যা আমি করতে চাচ্ছি, যা লিখতে চাচ্ছি, তা লিখতে পারছি না, এটা আমার সম্পাদক হিসেবে সবচেয়ে বড় ব্যর্থতা বা সবচেয়ে বড় মানে কি বলবো কষ্ট। একইভাবে এই সেলফ সেন্সরশিপের চর্চা এখন কি আরো বেড়েছে কিনা আপনি কি দেখতে পান? উপদেষ্টাকে প্রশ্ন করলে অ্যাপারেটলি সাংবাদিকের চাকরি চলে যেতেছে, উপদেষ্টা না বললেও চলে যেতেছে। আগে তো শেখ হাসিনা তবু বলতো চাকরি খাইয়া দাও, বা শেখ হাসিনার মেশিনারি বলতো, এখন বলতেও হয় না, অটোমেটিক চলে যায়। আর তারপরে তো সংবাদ প্রকাশ করে তা আবার ডিলিট করা হচ্ছে, মানে ঘটা কইরা। এইগুলিকে আপনি আসলে কিভাবে দেখেন? আপনি বলার পরে আমরা ব্যারিস্টার ফারহানাকে 30 সেকেন্ড শুনবো। জনাব মোহাম্মদ ইশাক। আচ্ছা দেখেন, আপনার এই বিষয়গুলো যেগুলো বললেন, এটা আপনার কিন্তু যে কোনো পোস্ট রেভলিউশনারি সোসাইটিতে এগুলো খুবই কমন ঘটনা। আপনার ওই যে এবং এখন অনেক ফ্রাস্ট্রেশন তৈরি হবে। ইভেন এর আগে জুলাইতে যে ইউনাইটেড ফ্রন্ট ছিল তাদের মধ্যেও দেখবেন অনেক ধরনের ডিভিশন তৈরি হয়েছে, অনেকে নানান কারণে ডিস্যাটিসফাইড বা হচ্ছে তারা মনে করবেন যে অবমূল্যায়িত হয়েছেন। সো তাদের মধ্যে আপনার বিভিন্ন ফিচার্স দেখবেন। আপনার এই যে আমাদের বাংলাদেশ তৈরি হওয়ার পর প্রথম দশকের যে
উত্তাল রাজনীতি, সেই রাজনীতির পক্ষ বিপক্ষ সেটা কিন্তু এই যে 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মধ্যে নানান পক্ষ। ওই যে আহমেদ আফগানি বললো যে অনেক মুসলমান নাকি মুক্তিযুদ্ধ যেয়ে পরে তারপর তারা তওবা করেছে, ওরাও কিন্তু ওরকম হচ্ছে ঠিক আছে জুলাইতে বুঝি নাই তখন ভুল করে প্রোফাইল পিকচার লাল করে ফেলছিলাম, কিন্তু আগেই তো ভালো ছিলাম, এরকম একটা কিন্তু এখানে সিমিলারিটি ড্র করার স্কোপ আছে। সো নানান রকম ডিস্যাটিসফ্যাকশন সত্ত্বেও আমি বলবো বর্তমানে পরিস্থিতি আমরা অনেক ভালো আছি। এই কারণে আপনি যেমনটা বললেন যে এখন স্টেট থেকে প্রেশারটা কিন্তু আসছে না, নন স্টেট অ্যাক্টরের প্রেশার বা নন স্টেট অ্যাক্টরের চাপের সাথে আমরা যদি স্টেট অথরিটির চাপকে ওই সাথে যদি ছোট করে একটু মব যুক্ত করি, স্টেট প্রেশার দিল না ধরেন, কিন্তু কেউ বললো আসতাছি ওহেন একটু গরু জব করে আসমো, ওহেন একটু তোমাকে একটু দেখে আসমো, তাহলে একটু ভয় পাবে না মানুষ? এবং স্টেট ওদের বাধা দিবে না, স্টেট বাধা দিবে হচ্ছে পিক এন্ড চুজ ভিত্তিতে। স্টেটে যেটা পছন্দ, যেখানে হাসনাত আব্দুল্লাহ থাকবে এখানে বাধা দিবে না, হাসনাত আব্দুল্লাহ না থাকলে বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, আপনার যমুনার সামনেও যখন হাসনাত আব্দুল্লাহ গিয়েছে তারপর কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং পরে তারা শাহবাগী এবং ইন্টারকন্টিনেন্টাল ওখানে গেছে, বাট ওটা প্রসঙ্গ না। যখন আপনার প্রথম আলোর সামনে যখন হচ্ছে হলো গরু জবাই এবং এই ধরনের একটা বিষয় হলো তখন কিন্তু রাষ্ট্র ভায়োলেন্টলি তাদেরকে রিমুভ করেছে। সো আমার কাছে মনে হয় না যে, এবং এটাও বুঝতে হবে রাষ্ট্রের এই মুহূর্তে সক্ষমতা কত, যেই পুলিশ কিছুদিন আগে রীতিমতো একটা ম্যাসাকার চালিয়েছে সেই পুলিশের এখন কতটুকু মোরাল আপনার হাই গ্রাউন্ড আছে বা তাদের কিভাবে সেই অথরিটি তারা এক্সারসাইজ করতে পারছে সোসাইটিতে বা অ্যাকসেপ্টেবিলিটি আছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এই ডিফিকাল্ট টাইমসের মধ্যে এই ধরনের কিছু প্রবলেম হবে। ডিলিট করার ঘটনা যেটা হয়েছে আমি মনে করি না এটা রাষ্ট্র, বাংলাদেশ রাষ্ট্র ইটসেলফ দায়ী। আমি মনে করি এখানে হয়তো একজন পার্টিকুলার পার্সন এটা করেছেন, আমি তার সাথে বাংলাদেশ রাষ্ট্রকে ইকুয়েট করতে রাজি হচ্ছি না। আমি মনে করবো যে আমি দাবি করছি, স্ট্রংলি ক্লেম করছি যে বর্তমানে যে এই প্রবলেমগুলো আমরা দেখতে পাচ্ছি না, আমি মাহফুজ আলমের কথা বলছি না, মাহফুজ আলমের স্ট্যাটাস ডিলিট করার কথা বলছি না, আমি বলতেছি যে বগুড়া একটা ঘটনা ঘটছিল, আমি দেখলাম 3-4টা টেলিভিশন এটা রিপোর্ট করছে, রিপোর্ট করার পরে তারা আবার এটাকে ডিলিট করছে, এটা বলে যে না এরকম কোনো ঘটনা ঘটে নাই, এবং 2-3টা সংবাদ মাধ্যম যেহেতু সেই তো আমার একটু সন্দেহ হয়েছে। এবং রাষ্ট্রের ক্ষেত্রে আমি একই ধরনের রিপোর্ট 3-4টা জায়গায় দেখতে পাচ্ছি, মানে যেরকম আওয়ামী লীগ আমলে দেখতে পাইতাম একই রিপোর্ট। আচ্ছা দেখেন, আমি এক্স্যাক্টলি জানি না আপনি কিসের কথা বলছেন, কিন্তু কয়েকদিন আগে জাতীয় সঙ্গীতের থামাই দেওয়া হইতেছে বা এরকম কিছু একটা মব গিয়া নষ্ট করছে এরকম একটা খবর ছাপা হয়েছিল বেশ কয়েকটা টেলিভিশনে, অন্তত 2টা টেলিভিশনে আমি দেখছি, বেশ কয়েকটা গণমাধ্যমে। তারপরে তারা এটা তুলে নিছে, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটে না, আমরা অনবধানতা বশত এটা ছাপাইছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে আরেকটা পাল্টা উদাহরণ দেই। ডেইলি স্টারে একটা সংবাদ ছাপা হলো যে একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তি ইনি মারা গেছেন। ডেইলি স্টার বললো এখানে হচ্ছে একটা রিলিজিয়াস একটা ক্ল্যাশের ব্যাপার ঘটেছে, এবং তারপর আপনার ভারতের যে ফরেন মিনিস্ট্রি তারাও একটা বিবৃতি দিয়ে দিল বাংলাদেশে সিস্টেমেটিক হিন্দু পারসিকিউশন চলছে। পরে এটা নিয়ে অনেক হলো, ইনভেস্টিগেশন হলো, ডেইলি স্টার নিজে পরে অ্যাডমিট করলো যেখানে ইনকনসিস্টেন্সি আছে এবং সেখানে গ্রস আপনার মানে জার্নালিস্টিক এথিক্সের ভায়োলেশন হয়েছে, তারপর তারা উইথড্র করলো। এখন আপনি কি এই ধরনের প্র্যাকটিস তো হয়েছে, এবং আমি আবারও শুরুটা যেখানে থেকে করেছিলাম যে আমাদের জার্নালিজম, আমাদের তো সোসাইটি ফ্যাসিবাদের আমলে ট্রাস্ট ভেঙে যায়। আপনার দেখা যাচ্ছে যে একটা যখন সার্ভেইলেন্স সিস্টেম তৈরি হয় তখন কি হয়, আপনার ওরওয়েলে আমরা পড়েছি যে ছেলে বাবাকে রিপোর্ট করছে, বাবা প্রতিবেশীকে রিপোর্ট করছে, সেখানে আমাদের জার্নালিস্টদের সাথে তো সোসাইটির ট্রাস্টের সম্পর্কটা আর আগের মতন নাই, তারা তো অনেকভাবে কনসেন্ট ম্যানুফ্যাকচার করেছে। সো ইভেন নাও যে আমি যেটা বললাম যে ডেইলি স্টারের যে ঘটনা আপনার হয়তো মনে থাকবে, আমার মনে আছে, তো এই ধরনের ঘটনাও ঘটেছে। আমার কাছে একটা জিনিস এটা শেষ, এই যে কনসেন্ট ম্যানুফ্যাকচারের কথা যেটা আপনি বলতেছেন সেটার ক্ষেত্রে আবার আমি যদি আপনার কাছে ফিরে আসি যে আপনি আবার বলতেছেন যে এখানে আসলে সত্য ব্যাপার না, এই যে সত্যটা ব্যাপার না, কনসেন্ট ম্যানুফ্যাকচার একটা বড় সংবাদ মাধ্যম কোনো একটা এজেন্ডা সেট করতে গিয়ে তার কায়েমি স্বার্থ করতে গিয়ে করলো, এবং তাকে আসলে তার একটা প্রিন্টার্স লাইন আছে, একটা এডিটোরিয়াল পলিসি আছে, তাকে আমরা ধরতে পারলাম। অথবা আমি একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমি একটা বিকল্প মিডিয়া করে তুলছি, আমার কোনো এডিটিং নাই, কোনো কিছু নাই, আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতেছি কারণ সত্য কোনো ব্যাপার না, আমার এখন আদর্শটা প্রতিষ্ঠা করতে হবে। আপনি কি মনে করেন সেকেন্ডটা ভালো, যে আমি কনসেন্ট ম্যানুফ্যাকচার করতে পারবো যেহেতু আমি ট্রেডিশনাল মিডিয়া না? নট নেসেসারিলি, বাট অ্যাট লিস্ট এইখানে হচ্ছে প্রোপাগান্ডা ডেমোক্রেটাইজেশন হচ্ছে। আগে ধরেন একজন করতে পারতো, এখন মানে সবাই মিলে আপনার মানে আওয়ামী লীগ যে দুষ্টামিগুলি করছে এখন আমরা সবাই মিলে সেটা করতে পারতেছি। কংগ্রেচুলেশনস। আমার মনে হয় যে আপনি অত্যন্ত চমৎকার বলেছেন।